আসুন আমরা একটা বন্ধ দরজায় নক করি। আপনি যতক্ষণ পর্যন্ত নক না করবেন দরজা কিন্তু কেউ খুলবে না। মানুষের ভেতরে এরকম অন্ধকারের দরজা আছে, সেই দরজা খুলতে হলে কি করতে হয়? নক করতে হয়। এখন মানুষের ভেতরের অন্ধকারের দরজা তো আর সরাসরি সত্যি আঙ্গুল দিয়ে নক করলে হবে না। চক্ষু, আপনার হৃদয়, আপনার মন এবং অস্তিত্ব দিয়ে নক করতে হবে, সেটি হচ্ছে বই। আপনি যখন একটা ভালো বই পড়বেন আপনার অন্ধকারের দরজাটা খুলে যাবে এবং আলোয় ভরে উঠবে আপনার অন্ধকার পৃথিবী। এভাবেই বই মূলত আমাদের সভ্যতাকে, পৃথিবীকে বাঁচিয়ে রেখেছে এবং প্রতিদিন সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। বলা হচ্ছে এই সময়, আধুনিক একটা সময়, যন্ত্রের সময়, যে আমাদের বই আমরা একটু কম পড়ছি। কিন্তু কেন পড়ছি কম বই? অথচ বই তো আমাদের অন্ধকারের আলো এবং জোনাকির মতো জ্বলে। এই পরিপ্রেক্ষিতে আজকে জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত বই বান্ধব সমাজ গঠনে করণীয়, এই বিষয়ে আমরা কথা বলবো। একটা আলোচনা অনুষ্ঠান। এই আলোচনা অনুষ্ঠানে আমাদের সঙ্গে আছেন আফসানা বেগম, বিশিষ্ট কথা সাহিত্যিক এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক। আছেন জহির উদ্দিন, বেসরকারি গ্রন্থকার সমিতির প্রতিনিধি তিনি, এবং গ্রন্থবিধান নামে একটি বেসরকারি লাইব্রেরিরও প্রতিনিধি তিনি। আছেন সোনিয়া খানম আভা, শিক্ষার্থী, ইডেন মহিলা কলেজ এবং পাঠক প্রতিনিধি ও ভালো বই পড়ে। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট সাহিত্য সম্পাদক এবং নিজে কবিও বটে আর গণমাধ্যম প্রতিনিধি আলতাফ শাহনওয়াজ। আমাদের সঙ্গে আছেন মাহরুখ মহিউদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেড। ইউনিভার্সিটি প্রেস লিমিটেডকে আমরা ইউপিএল নামে চিনি। আপনাদের সবাইকে দর্শক স্বাগত জানাই। শুরুতেই যাব আফসানা বেগমের কাছে। আফসানা আপা, এই যে বিষয়টা বই বান্ধব সমাজ গঠনে করণীয় এবং আপনারা আয়োজন করছেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পক্ষ থেকে, এর পেছনের ঘটনাটা কি? কেন আপনারা এই আয়োজন করতে প্রস্তুত হলেন বা রাজি হলেন এবং পাঠকদের সামনে আসলেন? ধন্যবাদ আপনাকে। আমাদের জাতীয় গ্রন্থকেন্দ্রের যেটা কাজ, যে আমরা একটি পাঠক সমাজ তৈরি করতে চাই। তো আমাদের এই কাজকে আমরা ছোট ছোট ভাগে ভাগ করেছি, যে কিভাবে বইকে বন্ধু করে তোলা যায়। যে কারণে আজকে আমরা এরকম একটি বিষয় নিয়ে কথা বলছি, যে আমরা যেমন চাই যে বন্ধু আমাদের পাশে থাকুক, সেরকম বই যেন পাঠকের পাশে থাকে এবং নতুন পাঠক তৈরি হয়, এবং যারা পাঠক আছেন তারা যেন আরও বেশি বেশি বই পান, পড়তে পারেন, তাদের কাছে বইটি পৌঁছে দেওয়া বা তাদেরকে বই পড়তে উৎসাহিত করা, এই কাজগুলোই মূলত আমরা মোটা দাগে করে থাকি। এবং সেটা বিভিন্নভাবে করি, হয়তো কখনো মেলার মাধ্যমে করি, বই মেলা যেটা ঢাকার বাইরে আমরা আয়োজন করি। কখনো আমরা লাইব্রেরির কাছে যাই, যেন লাইব্রেরির যত পাঠক আছে, বেসরকারি লাইব্রেরির যত পাঠক আছে, তাদের মাধ্যমে, সেই সংগঠকদের মাধ্যমে আমরা যেন সেই পাঠকদের কাছে পৌঁছতে পারি। পাঠক সমাজ তৈরি করে আসলে সমাজের অনেক কলুষতা, অনেক কিছু থেকে আমরা, সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি। এই বিশ্বাসটা নিয়ে কাজ করছি বলেই হয়তোবা বই বান্ধব সমাজ গঠনে আমরা আগ্রহী। চমৎকার বলেছেন আপনি। এইবার ফিরে যাব আমাদের আলতাফ শাহনওয়াজের কাছে। আলতাফ শাহ নিজে কবি এবং দীর্ঘদিন ধরে একটি পত্রিকার সঙ্গে, প্রথম আলো সাহিত্য সম্পাদনার সঙ্গে যুক্ত ছিল। আলতাফ, তোমার কাছে জানতে চাইব যে সাহিত্য সম্পাদনা করতে গিয়ে এবং অনেক লেখক পাঠকের সঙ্গে তোমার সংযোগ হয়েছে, যোগাযোগ হয়েছে, আমাদের পাঠ রুচিটা কেমন? আমি যে সময় আসলে প্রথম আলোতে সাহিত্য সম্পাদনা শুরু করেছি, আমার কাছে একটা জিনিস নিজের কাছেই মনে হয় যে একটা ট্রানজিকশন, মানে একটা সময় থেকে আর একটা সময়ের ভিতর যাওয়া আমি দেখেছি। আমি আসলে শুরু করেছি 2013 সালে, আজকে 2025। তো আমি দেখেছি যে তখনও কাগজের পত্রিকা আমরা পড়তাম, তখনও সাপ্লিমেন্টগুলো আমরা পড়তাম, পরে আস্তে আস্তে অনলাইনে চলে গেল, অনলাইন থেকে তো এখন মাল্টিমিডিয়ায় চলে যাচ্ছে, এখন তো পডকাস্টে চলে যাচ্ছে। তো ওই একটা ট্রানজিশনাল সময়ের আমার খুব ইন্টারেস্টিং লাগে যে আমি ওই ট্রানজিশনটা খেয়াল করছি। আগে যেমন আমার অভিজ্ঞতাই আছে যে কোনো কারো লেখা ছাপা হলে বা কারোর কোনো বুক রিভিউ ছাপা হলে ফোন পেতাম প্রচুর। সে ওই লেখকের ফোন না, মানে পাঠকের ফোন পেতাম। পরের দিকে আমি দেখলাম যে না, ফোন পাচ্ছি না। সেই লেখাটা যদি ফেসবুকে যখন যাচ্ছে, যখন অনলাইনে শেয়ার হচ্ছে, তখন ফোন পাচ্ছি। এরপরে দেখলাম যে না, ওইটাও হচ্ছে না, যখন মাল্টিমিডিয়ায় যাচ্ছে তখন। এই যে চেঞ্জগুলো,
এই পরিবর্তনগুলো আমি তো এই 14-15 বছরে একেবারে নিজের চোখের সামনে আমি 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 একদম ফিজিক্যালি সাক্ষী হয়েছি। তো ওই জায়গা থেকে মনে হয় যে আমাদের পাঠরুচি, বাঙালি কখনোই বাঙালি বই পড়ে কিন্তু খুব সিলেক্টিভ, মানে পাঠকও তো হরে ধরে হবে না, খুব সিলেক্টিভ। আর একটা জিনিস মনে হয় যে আমাদের একটা ব্যাপার ছিল যে আমাদের বাবা মা আমাদের বই পড়ানো শিখিয়েছেন। তো আমার মনে হয় যে এখন আমরা যারা বাবা মা, আমরা কি আমাদের ছেলে মেয়েদের বই হাতে তুলে দিচ্ছি? ফলে মানে বই বান্ধব সমাজ গঠনে যদি করণীয় হয়, আমরা যদি অন্ধকারকে টোকা দিতে চাই, তাহলে ছেলে মেয়েদের হাতে যে কোনো ফর্মে বই দিতে হবে, সেটা মোবাইলের ভেতরে করে হইলেও। মানে বাহ, খুব চমৎকার বলেছে যে ফরম্যাট চেঞ্জ হয়ে গেছে, বই মানুষ পড়ছে হয়তো কম পড়ছে অথবা বেশি পড়ছে, এবং আপনার সঙ্গে আলাপ করে যেটা জানলাম যে নানা জায়গায় আপনি যে লাইব্রেরিতে যাচ্ছেন সেখানে কিন্তু পাঠকরা বই পড়ছে, তরুণ ছেলেমেয়েরা আসছে। এইবার ফিরে যাব জহিরুদ্দিন ভাই আপনার কাছে। আপনি তো বেসরকারি গ্রন্থাগারের সঙ্গে যুক্ত আছেন এবং গ্রন্থ বিতান নামে একটি গ্রন্থ সাধারণ সম্পাদক আপনি। লাইব্রেরিতে, বেসরকারি লাইব্রেরিগুলোতে বই কেমন পড়া হচ্ছে, কারা বই পড়ছে? এখন যে সমস্যাটা হচ্ছে বই পড়তে চাচ্ছে না, আমরা মনে হয় পাঠককে ঠিক উপযুক্ত বইটা তার হাতে দিতে পারছি না যে সে কি বইটা পড়তে চাচ্ছে। কারণ লাইব্রেরিগুলি বেশিরভাগই দেখা যায় অনেক পুরানো হয়ে গেছে, 100 বর্ষ 50 বছর, ওদের ওখানে পুরানো বইয়ের সংখ্যা বেশি, নতুন ক্লাসিক বই বা নতুন লেখকদের বই খুব বেশি একটা পাচ্ছে না। জাতীয় গ্রন্থ কিন্তু যেভাবে দিচ্ছে সেটা প্রয়োজনের তুলনায় খুবই কম হয়ে যাচ্ছে। আর পাশাপাশি সরকারি সাহায্যটাও দরকার, সরকারি সাহায্য সেভাবে আসে না পাঠাগারগুলিতে। যদি মিলিয়ে সব কিছু করা যায়, তাই আমি মনে করি না যে ইন্টারনেট বা ফেসবুক এগুলি প্রতিবন্ধকতায় দাঁড়াবে বই পড়ার জন্য। আমাদের পাঠাগারে ভালোই পাঠক পাচ্ছি, এবং আমার পাশে যে আছে সোনিয়া খানম আভা, সে আমাদের পাঠাগারের পাঠক, নিয়মিত বই পড়ে, এবং পর্যাপ্ত সুযোগ সুবিধা পেলে আমার মনে হয় পাঠক বেড়ে আসবে। এই যে পর্যাপ্ত সুযোগ সুবিধা পেলে, এটাতে আপনি কি বোঝাতে চাইছেন? পাঠক তো তার নিজের ইচ্ছায়, ধরুন আমরা যখন আরও 30-40 বছর আগে বই পড়া শুরু করেছি, কোনো সুযোগের অপেক্ষায় তো করিনি, আমরা তো নানা জায়গা থেকে বই কালেকশন করেছি। 5 কিলোমিটার হেঁটে গিয়ে আমরা বই এনেছি একটা বই পড়বার জন্য। বইটা শেষ না করা পর্যন্ত আমাদের কোনো মানে নিঃশ্বাস নেওয়ার সুযোগ ছিল না। বই না পড়ে কিভাবে GPA 5 পাবে? আমরা অন্য বই এনে দিচ্ছি না তাকে যে তুমি এই গল্পের বইটা পড়ো বা এই সাহিত্যের বইটা পড়ো, কিংবা হিস্ট্রিটা পড়ো, কিংবা দেশের কথাটা জানো। এটা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। শুধু দর্শক, এখন যাব মাহরুখ মহিউদ্দিনের কাছে। মাহরুখ মহিউদ্দিন, ইউপিএল, আমরা যে ইউপিএলকে চিনি, ইউপিএল এমন একটি প্রতিষ্ঠান বাংলাদেশে যারা হচ্ছে আমাদের একটা পাঠক রুচি তৈরি করবার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, এবং এতে মহিউদ্দিন সাহেব, আমাদের মাহরুখ মহিউদ্দিনের পিতা, খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এবং বলা যায় যে আমাদের প্রকাশ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ইউপিএলই একটি গুরুত্বপূর্ণ জায়গা পালন করেছেন ভালো বই, মেকআপ গেটআপের দিক থেকে ইতিহাস সমৃদ্ধ বই তৈরি করবার ক্ষেত্রে ইউপিএল একটা চমৎকার ভূমিকা আছে। সেই ইউপিএলের মাহরুখ মহিউদ্দিন, আপনার কাছে জানতে চাইব যে আপনারা তো একটা চমৎকার প্রকাশনা সংস্থার সঙ্গে যুক্ত আছেন, আমাদের পাঠক রুচির, এই যে সবাই একটু একটু করে হলেও বলছে যে বই পড়ছে না, কিন্তু আপনি তো ভালো বইটা দিচ্ছেন, তারপরে কেন পড়ছে না? অনেক ধন্যবাদ এই আয়োজনের জন্য, এবং যে আলোচনাগুলো হচ্ছে সেটা আমার মনে হয় যে এটাও যদি কিছুটা আমাদের পাঠে আগ্রহ তৈরির ক্ষেত্রে ভূমিকা রাখে। কারা দেখবেন জানি না, তো আমি ইনফর্মাল জায়গা থেকে বলতে চাই। ইনফর্মাল। প্রথম কথা হচ্ছে যে আমি একটু সবাই যা যা বললেন সেটার সাথে সম্মতি জ্ঞাপন করেই আমি বলতে চাই যে ভালো বই দিলেই যে লোকে পড়বে এমনও কিন্তু কথা নেই। আমরা এই যে পাঠক বই বান্ধব সমাজ এর তৈরির কথা বলছি, আমাদের ইউপিএল-এর আমরা এখন মোটো বলি যে জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে। এটা একটা প্রতিষ্ঠানের মোটো না হয়ে এটা আসলে একটা রাষ্ট্রীয় মোটো হওয়া দরকার অবশ্যই। এবং সেটা যদি আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে আমরা একটা জ্ঞানভিত্তিক সমাজ তৈরি করতে চাই, তাহলে আমার মনে হয় উপায় বের করা, মানে পাঠকে কিভাবে আরও বহুল ভাবে এটাকে একটা চর্চার মধ্যে নিয়ে আসা যায়। এবং কিছুক্ষণ আগে আলতাফ যে কথাটা বললেন যে একেবারে বাবা মা থেকে শুরু করে, মানে পাঠের অভ্যাস তো খুব ছোটবেলায় তৈরি হয়, এবং এটা গবেষণায় দেখা গেছে যে একেবারে ছোট শিশু, মানে অর্থাৎ মানে সে হয়তো নিজে পড়তেও জানে না, হয়তো কিছু শব্দের সাথে তার এক ধরনের পরিচিতি হয়েছে বা হয়নি, কিন্তু মানে সন্তানকে কোলে নিয়ে বাবা মা যখন বই পড়ে শোনাচ্ছেন, ওই যে শুনে শুনে তার যে বইয়ের অভ্যাস তৈরি হচ্ছে, সেই সময় থেকেই কিন্তু পাঠের রুচি তৈরি হয়। এবং এখন খুব
সম্প্রতি যেমন বিবিসিতে একটি প্রতিবেদন এসেছিল যে বইকে ব্যবহার করা হচ্ছে থেরাপি হিসেবে। এই যে বিভিন্ন রকমের মেন্টাল হেলথ ক্রাইসিস নিয়ে আমরা প্রতিদিন নানান রকম স্ট্রাগল করি, তো সেখান থেকেও কিন্তু বোঝা যাচ্ছে যে পাঠটা আমাদের একটা মানে মানুষ হিসেবে আমাদের যে মস্তিষ্কের চাহিদা, আমাদের যে ভালো থাকবার চাহিদা, সেই জায়গাতে পাঠটা কতখানি জরুরি। এটা গেল আপনার বইয়ের জায়গা থেকে। বাবা মা, শিক্ষক, স্কুল, এই সব কিছুর যেমন ভূমিকা আছে, সবার আগে আমি এটা এই এতদিনে আমার প্রায় 15 বছর আমার প্রকাশনার সঙ্গে সংযুক্তি, যদিও ছোটবেলা থেকেই বাবার কারণে, প্রতিষ্ঠানের কারণে আমাদের বইয়ের সঙ্গে সংযুক্তি, কিন্তু মানে জায়গাটা এখানেই যে একটা রাষ্ট্র যদি তার অগ্রাধিকারের জায়গায় এটাকে একেবারে সামনে না নিয়ে আসে, এখানে যদি বরাদ্দ না বাড়ে, এখানে যদি স্ট্র্যাটেজিক চিন্তাভাবনাগুলো না হয় যে আজকের দিনের বাস্তবতায় আমরা কিভাবে বই পড়ার দিকে মানুষকে আগ্রহী করে তুলব। এতক্ষণ শুনছিলাম মাহরুখ মহিউদ্দিনের বক্তব্য। এবার আমাদের এই যে আমরা টেবিলে আছি 6 জন, তার সবচেয়ে কনিষ্ঠ যে, এবং সে হচ্ছে পাঠক প্রতিনিধি এবং ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী সোনিয়া খানম আভা। কি বই পড়ছো? বই তো অনেক ধরনের বই পড়া হচ্ছে, ফিকশন, নন ফিকশন, এগুলোই পড়ছি। তবে আমি যেহেতু ইংরেজি সাহিত্যের শিক্ষার্থী, আমি ইংরেজি বইটা যেরকম আমার একাডেমিক্যালি পড়ছি, কিন্তু বাংলা যে বইটা, আমার দেশের যেই সংস্কৃতির যেই বইগুলো, এগুলো আমাকে বেশি টানছে। তখন আমার মনে হলো যে না, ইংরেজি সাহিত্য পড়ার আগে বোধহয় আমার বাংলা সাহিত্যটা ভালো করে পড়া উচিত। কারণ আমি এই বড় বড় সাহিত্যিকদের কথা বোঝার থেকে আমার দেশের সাহিত্যের কথাটা বুঝতে পারলে আমি ওটাকে রিলেট করতে পারছি যে না, উইলিয়াম শেক্সপিয়ার আসলে কি বুঝাতে চেয়েছে, তার কথাটার ঢঙের সাথে আমার দেশের হয়তো রবীন্দ্রনাথকে বলি বা নজরুলকে বলি, ইলিয়াস, হ্যাঁ আখতারুজ্জামান ইলিয়াস, হাসান আইজুল হক, এরা কি লিখছেন, এরা কি বলছেন, এটা রিলেট করা যায়। হ্যাঁ, রিলেট করতে পারছি এবং আমার বোঝাপড়াটা একটু মনে হয় ভালো হচ্ছে যখন গুড, রাইট, এইটা পড়ছি। হ্যাঁ, আর আমরা আসলে মাতৃভাষায় পড়ে যে আনন্দটা পাই এবং যতটুকু ফিল করতে পারি, ইংরেজি সাহিত্যে আমি যতই ভালো হই ওইটা কিন্তু ওরকমভাবে ফিল করতে পারি না। তো তখন থেকে আমি যখন সাহিত্যে ভর্তি হলাম, তখন মনে হয়েছিল একবার যে না, আমার মনে হয় বাংলা সাহিত্যে পড়াটা আমার মনে হয় বেটার ছিল। তাহলে মনে হয় আমি সত্যি সাহিত্যর যে রস, এটা মনে হয় আমি বুঝতে পারতাম। তারপর আবার মনে হলো যে না, ইংরেজি সাহিত্য পড়ে আমার আরেকটু মনে হয় সমৃদ্ধিটা একটু বাড়বে, কারণ তারা তো একটু এগিয়ে আমাদের নানান কিছু থেকে। তখন মনে হয় যে না, ঠিক আছে, এদিকে আমি বাংলা সাহিত্যটা তো আমি পাচ্ছি, আর ইংরেজি সাহিত্য যেহেতু আমার নিজের অধ্যায়ের জায়গা, সেখান থেকে মনে হয় যে দুইটাকে মিলে আমি সাহিত্যর যেই ভালোত্বটা আমি সেটা মনে হয় নিতে পারছি। তুমি একটা বই পড়েছো হাসান আইজুল হকের, যে বইটা পড়ে গ্রন্থকেন্দ্র আয়োজিত একটা প্রতিযোগিতায় তুমি প্রথম হয়েছো, সে বইটা কি ছিল? ৭১-এর করতালে ছিন্ন মাথা, হাসান আইজুল হকের। জি জি। ও বইটা পড়ে তুমি কি অনুভব করলে? ৭১টাকে তুমি কিভাবে অনুভব করেছো? আসলে ৭১ তো আমাদের অস্তিত্ব। হ্যাঁ, আমরা যখন বই পড়ি কিছু কিছু বই, তখন আমাদের মধ্যে ওই চেতনাটা পুরোপুরি চলে আসে, কিন্তু যখন আবার অন্যান্য বই পড়ছি তখন হয়তো ভুলে যাচ্ছি, কিন্তু আমাদের ভিতরের ওই বোধটা কিন্তু থেকে যায়। হ্যাঁ, এখানে ৭১-এর করতলে ছিন্ন মাথার একটা জায়গায় আমাকে, অনেকটা জায়গায় আমাকে নাড়া দিয়েছে, তার মধ্যে একটা জায়গা আমাকে খুব বেশি নাড়া দিয়েছিল। এখানে বলা হয়েছে যে যুদ্ধের সময় নদী দিয়ে লাশ ভেসে যাচ্ছে, নারীর লাশ ভাসছে, হ্যাঁ, পুরুষের লাশ ভাসছে, শিশুর লাশ ভাসছে, হ্যাঁ শিশুর লাশ, নারীর লাশ উপর হয়ে ভাসছে আর পুরুষের লাশ চিত হয়ে ভাসছে। তো এই জিনিসটা আমি মানে নানানভাবে ব্যাখ্যা করি। একটা জায়গায় আমি মানে এটা আমার নিজস্ব একটা ব্যাখ্যা থাকে যে এটা বোধহয় মানে বৈজ্ঞানিকভাবেই, যেহেতু নারীর পশ্চাৎ বা ভারী, সে হয়তো উল্টে যাচ্ছে, অথবা লেখক বোধহয় এখানে কোনো ম্যাটাফর ইউজ করেছে যে নারী খুবই লাজুক, অথবা এই সমাজকে সে তার মুখটা দেখাতে চায় না, যে সে এরকম ছিন্ন ভিন্ন হয়ে ভাসছে, তাই হয়তো সে তার নিজের মুখটাকে আড়াল করার জন্য সে উপর হয়ে ভাসছে।
আর পুরুষ কোনো কিছুতেই সে পরোয়া কিছু করে না। পরোয়া করে না, সে মৃত্যুর পরেও সে বুক টান টান করে চিত হয়ে ভাসছে। লেখক হয়তো এটা বোঝাতে চেয়েছে, এটা আমি আমার উপলব্ধি। বাহ। আরেকটা জায়গায় একটা গল্পের মধ্যে থাকে, এটার নাম গল্প যেটা ৭১ করতলে করতলে ছিন্ন ছিন্ন মাথা, মাথা। এখানে রফি নামের একজন ক্যারেক্টার থাকে। এখানে সে যুদ্ধ করেছে বলে তার মাথাটা কেটে ফেলা হয় এবং তার এই মাথার চুল ধরে পুরো বাজারে ঘুরে দেখানো হয়, তোমরা যদি যুদ্ধে যাও তাহলে তোমার অবস্থা তোমরা এরকম যদি হবে। মুক্তিযুদ্ধে যাও, হ্যাঁ, মুক্তিযুদ্ধে এই কাজটা যাও। করে রাজাকাররা। হ্যাঁ, রাজাকাররা, যে যদি তুমি যুদ্ধে যাও, এই যে দেখো পরিণতিটা কি। এটা পুরো বাজারে এটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। মানে এই যে অবস্থাটা, এটা আমি আসলে এই বইটা পড়ে আমি নিতে পারিনি। আফসানা বেগম, আপনার কাছে আবার ফিরে আসছে। সেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে আপনি অনেক লাইব্রেরিতে যাচ্ছেন এবং প্রচুর পাঠকদের সঙ্গে আপনার দেখা হচ্ছে, এবং এই সময় আমরা বলছি যে ছেলেমেয়েরা পড়ছে না, কিন্তু আপনি যে অভিজ্ঞতা বললেন যে প্রচুর ছেলেমেয়েরা অদ্ভুত রকমের অভিজ্ঞতা দিচ্ছে তাদের বই পাঠের, সেইটা একটু জানতে চাই। আমরা আসলে দুভাবে পাঠকের কাছে পৌঁছাচ্ছি ইদানিং আমরা যে কাজগুলো করছি। একটা হচ্ছে যে আমরা তো লাইব্রেরি, বেসরকারি লাইব্রেরির পৃষ্ঠপোষকতা করি, অর্থাৎ তাদেরকে নানানভাবে প্রণোদনা দিয়ে সরকার থেকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে যে ফান্ডটি দেওয়া হয় সেটি তাদের মধ্যে আমরা দেওয়ার চেষ্টা করি বইয়ের মাধ্যমে এবং নগদ অর্থের মাধ্যমে। তো সেই কারণে আমাদের লাইব্রেরির সাথে সরাসরি সংযোগ থাকে। নানান রকম প্রতিযোগিতার আয়োজন করি আমরা পাঠকদের জন্য। বই পাঠের প্রতিযোগিতা, বই পাঠের উপরে নির্ভর করে বুক রিভিউ কিংবা বই দিয়ে তারপরে একটা আলোচনা বা এক ধরনের প্রতিযোগিতা উপস্থাপন, বুক রিভিউ উপস্থাপন, লেখা, সব রকম। তো সেটা তো একটা আছেই। আর এছাড়া আমরা যাই শিক্ষা প্রতিষ্ঠানে, যেটা আসলে খুব সীমিত আকারে একটা পাইলট প্রজেক্ট বলতে পারেন। আগামী বছর আমরা চেষ্টা করব আরও অনেক বেশি স্কুল কলেজে যেতে, যেন আরো বেশি পাঠকের কাছে পৌঁছতে স্কুল পারে। কলেজে আসলে কি পদ্ধতিতে যাচ্ছেন? আপনারা কি আগে এটা বই একটু পাঠাচ্ছেন? পদ্ধতিটা একটু ভিন্ন লাইব্রেরি থেকে। সেটা হলো যে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে একটি বই নিয়ে যাচ্ছি, যে কোনো একটি বই। আগেই বইটা পাঠিয়ে দেন? না, আমরা নিজেরাই বইটা নিয়ে যাই। আচ্ছা। নিয়ে গিয়ে আমরা 300 বই পাঠকদের মধ্যে, অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে বিলি করি এবং তারপর 1 মাস সময় দিই তাদের ওটা পড়ার জন্য। 1 মাস পরে আবার গিয়ে আমরা পরীক্ষা নিই ওই বইটির উপরে। 1-1.5 ঘন্টার একটা পরীক্ষা হয়, নানান রকম প্রশ্ন থাকে ওই বইটির উপরে। তারপরে আমরা আবার আরেকদিন গিয়ে পুরস্কার দিয়ে আসি 20 জনকে, প্রথম 20 জনকে একটা পুরস্কার দিই। তো এখানে দেখা যাচ্ছে যে আপনি যেটা প্রশ্ন করলেন, যে একটা ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি। যেরকম শুনি যে পাঠক নেই বা পড়তে চাচ্ছে না, পাঠ বিমুখ হয়ে যাচ্ছে, বা অন্য যত ডিভাইস আমরা এখন হাতের কাছে পাচ্ছি সেগুলোতে চলে গেছে। কিন্তু আমরা যখন শিক্ষা প্রতিষ্ঠানে গেলাম, লাইব্রেরির চেয়েও সেখানে বেশি সাড়া পাচ্ছি। কেন? কারণ লাইব্রেরি পাঠকরা তো আর লাইব্রেরিতে নেই, তারা তো নিজ নিজ বাড়িতে আছে। তাদের সঙ্গে সংযোগ ঘটাতে হলে লাইব্রেরি সংগঠকদের উপরে নির্ভর করতে হচ্ছে। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে পাঠক উপস্থিত, আমরা গেলেই তাকে পাচ্ছি সরাসরি, তাদের সাথে সরাসরি একটা ইন্টারাকশন হচ্ছে এবং সেখানে প্রচুর পাঠক আছে যারা আগ্রহী। এক্ষেত্রে আমাদের ভালোর দিকটা শুধু বললাম, অসুবিধাগুলো যেগুলো আমরা এখন বোধ করছি সেগুলো হচ্ছে যে এই কাজগুলো করার জন্য যথেষ্ট বাজেট কিন্তু আমাদের দেওয়া হয়নি। অর্থাৎ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এমনিতেই একটু বলা যায়, সবাই জানেন যে একটু নিগৃহীত। অর্থাৎ সংস্কৃতি মানে দেশের তৈরি করা বা পাঠ তৈরি করা, এটা ঠিক অন্য অনেক কিছুর মতো গুরুত্ব পাচ্ছে না। যে কারণে হয়তো বা পাঠ বৃদ্ধিতে আমরা যদি 6টা বা 8টা কলেজে গেলাম পাইলট প্রজেক্টে, কিন্তু আমরা যদি এখন বিভাগে 100টা করে কলেজে যেতে চাই, তাহলে আমাদের একটা বড় বাজেট দরকার, আমাদের আরও লোকবল দরকার। আমরা যদি লাইব্রেরিকে সারা বছরে একটা ক্যাটাগরি লাইব্রেরিকে মাত্র 40,000 টাকার বা 50,000 টাকার বই দিতে পারি, এটা আসলে মানে যথেষ্ট নয়। হ্যাঁ, এবং এইটুকু করার জন্য যে কর্মযজ্ঞের মধ্য দিয়ে আমাদের যেতে হয়, সেটাও আসলে এক ধরনের লজ্জাজনক পরিস্থিতি। আমার ধারণা যে বাজেটটি আছে সেটি আরও অনেক যদি বৃদ্ধি পেত, তাহলে আমরা পাঠকদের সাথে অনেক সহজে আরও সংযোগ
ঘটাতে পারতাম নিজেদের, এবং আরও অনেক রকম কর্মপরিকল্পনা নিতে পারতাম এই চ্যানেলগুলো দিয়েই, একটা শিক্ষা প্রতিষ্ঠান আর একটা লাইব্রেরি। আলতাফ শাহনাজ, তুমি বলছিলে তোমার আগের কথায় যে মা বাবার কাছে বইয়ের পাঠ নিয়েছিলে, এটি খুব স্বাভাবিক ছিল আমাদের সময়। এখন সেই সময়টা পাল্টে গেল কেন? আমরা যদি আমাদের শিক্ষার জায়গাটা না ঠিক করি, তাহলে আমরা যত আলোচনা করি, যত কিছু করি, কিচ্ছু হবে না। বাচ্চাদেরকে তো স্পেস দিতে হবে, বইটাকে তো আপনার শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকাতে হবে। একটা ছেলে বা একটা মেয়ে ক্লাস করে, এরপরে কোচিং করে, এরপরে অমুক স্যারের কাছে যায়, এরপরে আর্ট শেখে, এরপরে কারাতে শেখে, তো সে কীভাবে পড়বে? তার তো ওই স্পেসটা নাই। এখন এই জন্যেই এটা পাল্টে গেছে। আর যে জিনিসগুলো আমার কাছে যে মনে হয় পুরোপুরি আলোচনায়, আফসানা আপা যেটা বলছিলেন যে কিছু উল্টো চিত্র দেখা যাচ্ছে, আমরা তো এখন যেভাবে বলছি সেটা হচ্ছে ট্র্যাডিশনাল একটা ওয়ে থেকে দেখা, কিন্তু ট্র্যাডিশনাল ওয়ের বাইরেও বইয়ের পাঠক কিন্তু বাড়ছে বলে আমার লাগে। হয়তো তারা বই কিনে না, কিন্তু তারা পিডিএফ পড়ে, কোত্থেকে পিডিএফ নামায়। এবং সাম্প্রতিক বইয়েরও, আমি ইউপিএল দেখা যাচ্ছে 2 মাস আগে যে বই বের করেছে সেটার পিডিএফ তারা কোথা থেকে পেয়ে গেছে, মানে করে ফেলছে। একজন আমি কিনেছি, আমার পুরো বইটা স্ক্যান করে পিডিএফ করে ফেলছে। বই কিন্তু এইভাবে প্রচুর গুপ্ত সার্কেল হয়েছে। আচ্ছা, বইয়ের মানে এই জেনারেশনগুলোকে আমরা চিনি না, ওরা পড়ে, কিন্তু ওরা আবার বলে না যে আমরা যেরকম আগে বলতাম, ইয়ে করতাম। এই সার্কেলটা তৈরি হয়েছে। হ্যাঁ, ওরা হয়তো গল্প পড়ে না, হয়তো হিস্ট্রির বই পড়ে। মানে পলিটিক্যাল লিটারেচার নিয়ে তো বিরাট, বাংলাদেশে তো একটা বিপ্লবই ঘটে গেছে এই বিগত 10 বছরের ভিতরে। পলিটিক্যাল হিস্ট্রি, তারপরে ধরেন একটু মুক্তগদ্য ধরনের বই, একটু অনুবাদের বই, এগুলোর তো প্রচুর পাঠক তৈরি হয়েছে এবং কিছু নিশ পাঠক তৈরি হয়েছে। আগে যে অবস্থাটা ছিল আমাদের, মোটামুটি 3টা ক্যাটাগরি: প্রবন্ধ, গল্প, কথা সাহিত্য, কবিতা পড়তো একসময়। কিন্তু এখন প্রচুর নিশ পাঠক তৈরি হয়েছে, হিস্ট্রির একটা পাঠক তৈরি হয়েছে। এখন যে বিষয়গুলো আপনি বলছিলেন যে নেই কেন, প্রচলিত গণমাধ্যমে, আমি তো প্রচলিত গণমাধ্যমে অনেকদিন কাজ করেছি, প্রায় 20 বছর। একটা যে জিনিসগুলো আমাদের সংকটটা কোথায়, আমাদের যারা প্রকাশক, এখানে মাহরুক আপা আছেন, মাহরুক আপা বাংলাদেশের শীর্ষ 3টা প্রকাশনীও যদি বলি তাহলে ওনার প্রকাশনীর নাম আসবে। অনেক ভালো বই করেছেন উনি এবং অনেক, কিন্তু ওনারা বই করেন, ভালো বই করেন। বইয়ের তো প্রচার লাগে, এই প্রচারটা আসবে কোত্থেকে? আগে কিন্তু গণমাধ্যম কম ছিল, তারা এক ধরনের দায়িত্ব তারা পালন করত, কম করুক বেশি করুক। এখন কিন্তু ওই প্রচার নাই, কেউ রিভিউ করতে চায় না। একদম আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, কেউ রিভিউ করতে চায় না, হাত পায়ে ধরে রিভিউ করাতে হয়। আজ থেকে 10 বছর আগেও পরিস্থিতি এরকম ছিল না। আর যারা লেখক আমাদের, তারা কেউ নিন্দার কাটা গায়ে বিঁধতে চান না, মানে তার বই নিয়ে কেউ কথা বলবে এবং সম্পর্কটা নষ্ট হয়ে যায়। এই সমাজ, এই পুরো পরিবেশটা আমরা তৈরি করেছি। ফলে আমাদের দেশে বইয়ের রিভিউ নাই, মানে বইয়ের প্রচার নাই, গণমাধ্যমেরও ডিরেকশন নাই। প্রচলিত গণমাধ্যমও আসলে ভালো বই কি কোনটা, ধরেন কালকে আমি একটা বই দেখলাম, সোহুল আহমেদের একটা বই গ্রন্থিক করবে, মানে 47, 71 এবং 24-এর গণঅভ্যুত্থান নিয়ে। টাইটেলটা দেখে আমার কাছে ইন্টারেস্টিং মনে হলো। এখন কোনো গণমাধ্যম, প্রচলিত গণমাধ্যম কি সোহুল আহমেদের বইটা নিয়ে বড় কোনো কাভারেজ দিবে? আমার অভিজ্ঞতা বলে দিবে না, কারণ তারা বলবে হু সোহুল আহমেদ। সোহুল আহমেদ একটা ইয়াং রাইটার, কেবলমাত্র শুরু হয়েছে। তো এই পরিস্থিতিগুলোও কিন্তু আমাদের একটু ওভারকাম করতে হবে বা একটু রিথিঙ্ক করতে হবে, যে সমাজটাকে যদি আগাতে চান, বই বান্ধব সমাজ যদি করতে চান, আমাদের কিন্তু রিথিঙ্ক করতে হবে। কারণ আমার খুব মনে পড়ে ক্লাস 10-এ, আমি যখন ক্লাস 10, তখন কিন্তু আমি নির্মলেন্দু গুণের সবার আগে চাই সমাজতন্ত্র বইটা ঝিনাইদহ মতো প্রত্যন্ত একটা মফস্বল শহরে পেয়েছি। এখন যদি আপনি ধরেন যে আফসানা বেগমের বই কি প্রত্যন্ত মফস্বলের একটা রাইটার পাচ্ছে না, পাচ্ছে না। সেই ব্যবস্থাটা তো আপনাকে করে দিতে হবে। বই তো প্রকাশ করে প্রকাশক, এক লেখক লেখে, প্রকাশক প্রকাশ করে, কিন্তু সেটা তো পাঠকদের কাছে, যে আজকে অমুক লেখকের একটা ভালো বই বেরিয়েছে, বা হাসান আইজুল্লাহের আরেকটা বই বেরিয়েছে, কিংবা শওকত আলীর প্রদোষী প্রাকৃত যে নতুন করে বেরিয়েছে, এটা পড়েন। এই বিষয়গুলো কিন্তু কোনো বিজ্ঞাপন নাই আমাদের প্রকাশকরা কি করেন, অধিকাংশ প্রকাশকেরা বই প্রকাশ করে জাস্ট রেখে দেন। এটা অনেকটা দায়িত্ব হচ্ছে যে লেখক নিজে বিজ্ঞাপন করবেন,
এবং নিজে কাঁধে করে এই বইগুলো দোকানে দোকানে পৌঁছে সবাই দেবেন। কিন্তু সবাই অধিকাংশ তা না, 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 না না, না না, অধিকাংশ আমি এটা নিয়ে কথা হয়েছে একটু বলি। কথা হয়েছে যে অল্প কিছু, আমি মনে আমাদের বাংলাদেশে যে প্রকাশক তার মধ্যে হয়তো যে শতকরা 20 জন ছাড়া অধিকাংশ প্রকাশক তাই। আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমি এটা না, চ্যালেঞ্জ না, দিয়ে না, বলতে না, পারি। আমি আপনার সাথে একটু দ্বিমত করি মনে হ্যাঁ। হয়। সবাই এখন যারা ইয়াং প্রকাশক বা প্রকাশকদের ধরনও বদলাচ্ছেন, প্রচুর অনলাইনে প্রচুর প্রোগ্রাম তারা করার চেষ্টা করেন, আমি জানি। হোক, পেজে- কিন্তু এই পেজ কথাগুলো আছে, আমাদের পেজে বলতে হবে, ইয়ে করেন। আলোচনাগুলো আমাদের চালিয়ে যেতে হবে এবং বলতে হবে যে কেন বইয়ের প্রকাশনা যখন হয় সেটার কেন এটা বিজ্ঞাপন হয় না, তার কোনো প্রকাশনা অনুষ্ঠান হয় না, তার কোনো দেখেন একটা বিজ্ঞাপনের যাচ্ছে না। আপনি বারবার বিজ্ঞাপনের কথা বলছেন, প্রচার, মানে বিজ্ঞাপনের প্রচার। ধারণাটা কিন্তু চেঞ্জ হয়েছে এখন। হ্যাঁ, তো প্রচুর যেকোনোভাবে হোক। প্রকাশনী আমি দেখি ফেসবুকে পেজ বুস্ট করেন, ওনারা ওইটুকুই করতে পারেন। এখন ধরেন উনি 20,000 টাকা খরচ করে পত্রিকায় বিজ্ঞাপন দিতে পারবেন না। বইয়ের, হ্যাঁ, বইয়ের দাম বাড়বে, এটা খুবই স্বাভাবিক, কিন্তু এটা যতটুকু করতে হবে বেড়েছে তো। কাগজের জন্য। আমি হ্যাঁ, যদি আপা একটু বলেন। যুক্ত করতে হ্যাঁ, পারি বলেন। এখানে। আপনি যেটা বলছেন খুবই ন্যায্য কথা, যে বই একই সঙ্গে একটা জ্ঞানের বাহন, একই সঙ্গে সে একটা পণ্য। হ্যাঁ, তো তাকে অবশ্যই তার Promote করতে হবে। প্রমোট Promote করতে করতে হবে, হবে। পাঠকের কাছে পৌঁছে দিতে হবে। কিন্তু আপনি যখন বলছেন যে এটা করতে হবে, করার পেছনে যে একটা ইকোনমিক রিয়ালিটি আছে, সেটাকেও কিন্তু আপনার ভাবতে হ্যাঁ, হবে। অবশ্যই। এবং আমরা বিশেষ করে যে দক্ষিণ এশিয়ার কথা আসলো, দক্ষিণ এশিয়ায় কিন্তু এটা বাংলাদেশ, ভারত, পাকিস্তান নিয়ে শুরু করে এই পুরো অঞ্চলেই কিন্তু আমরা দেখছি যে আমাদের এখানে বই প্রকাশের ধরন যেমন বহির্বিশ্বের বিভিন্ন জায়গাতে কিন্তু একদম ভিন্ন। এক নাম্বার হচ্ছে যে বিশেষ করে আমরা তো তাকিয়ে থাকি এক ধরনের পশ্চিমা বিশ্বের দিকে, তো তারা প্রথমে কি করেন, তারা প্রথমেই কিন্তু জানেন যে তাদের একটা বই বেরোলে, সেটা ফিকশন হোক নন ফিকশন হোক, এটা প্রথমেই হয়তো 10,000 লাইব্রেরিতে চলে যাবে একদম। হ্যাঁ, তো এই কনফিডেন্সটা নিয়ে ওনারা বইটা প্রকাশ করতে পারেন, অর্থাৎ তাদের যে বিনিয়োগ, ইনভেস্ট করতে পারেন তিনি। তাদের বিনিয়োগের পেছনে কিন্তু এই হিসাবটা থাকে যে জি। প্রথমেই তার হয়তো 5 থেকে 10,000 বই বিক্রি হয়ে যাবে বিভিন্ন লাইব্রেরিতে, এবং সেই ভিত্তিতে তারা মানে যথাযথ সম্পাদনা থেকে শুরু করে এর বিজ্ঞাপন থেকে শুরু করে এই সবগুলো কিন্তু পরিকল্পনা করতে পারেন। আমরা কি তার কিছু মাত্র কিছুই করতে করতে পারি পারি? মানে একটা বইয়ের দাম যখন দেখা যাচ্ছে যে মানে হয়তো ইংল্যান্ডে একটা বই প্রকাশিত হলে তার যে কস্ট, সেটা যদি 100 টাকা হয়, চোখ বন্ধ করে উনি সেটাকে 15 গুণ বাড়িয়ে একটা প্রাইস নির্ধারণ করতে পারেন। আমি 3 গুণও মার্ক আপ করতে পারি না, তার মধ্যে আমাকে ছেড়ে দিতে হবে 1 ভাগ আমার বুক সেলারদের কাছে। সেই বুক সেলার আমাকে 1 বছরও পয়সা ফেরত দেয় না। তো এবং তার উপর সে হয়তো বই শেষ হয়ে গেছে, সেটা আর ওখানে ডিসপ্লেও হয় না। তো বই যদি ডিসপ্লে না হয়, পাঠক কিভাবে জানবে যে এই বইটা পাওয়া যাচ্ছে? আমার পত্রিকা আমার বই প্রমোট করে না। এটা যেটা বললেন যে মানে গণমাধ্যমদের কিন্তু একটা ভূমিকা আছে, যে এটা যদি হয় যে তারা মনে করেন যে এখানে ভালো বই প্রচারের দরকার আছে, এবং ভালো বই কেন, কোনটা ভালো বই কোনটা ভালো বই না, পাঠককেও তো গাইড করতে হবে। কাজেই এই গাইড করার দায়িত্বটা কারা নেবেন? সেখানে নিশ্চয়ই যারা মানে বুদ্ধিজীবী আছেন বা মানে বই যাদের একটা পড়ার মানে কি বলবো অভিজ্ঞতা আছে, তারা তো এ ব্যাপারে গাইড করতে পারেন, এবং তাদেরকে কেন গণমাধ্যম নিয়ে আসবে না? এখন এই দায়িত্বও যদি আমাদের প্রকাশকদের পালন করতে হয়, তাহলে আমাকে আগে নিশ্চিত করতে হবে যে আমার 10,000 বই বিক্রি হবে। তো সেই নিশ্চয়তাটা তো মানে প্রকাশককে তো, আর আপনি যেটা বললেন যে বই ফেলে রাখে, প্রকাশক কেন বই ফেলে রাখবে? এটা তো তার মানে আত্মহননের মতন, কারণ সে যদি বই ফেলে রাখে, তার তো বই মানে বিক্রি না হলে তারই বিপণন না হলে শুধু টাকাটা ফিরে আসবে তো না। কাজেই মানে প্রকাশকের আমরা যে বাস্তবতায় প্রকাশনা করি, আমরা যতটুকু এফোর্ড করতে পারি, আমরা অবশ্যই প্রথম আলোতে আমরা বিজ্ঞাপন দিয়ে আমরা এফোর্ড করতে পারবো না। প্রথম আলো কেন, মানে একটা মানে অনেক মাঝারি সারির পত্রিকাতেও আমরা বিজ্ঞাপন দিতে পারবো না। সে কারণে আমরা কি করি, আমরা ফেসবুক বা অন্যান্য যে সোশ্যাল মিডিয়া, তার মাধ্যমে আমরা বিজ্ঞাপন দিই। গ্রন্থনীতি যেটা প্রণীত হয়েছে, সেটা 2014 সালে রিভাইজ করে এটা পড়ে আছে, এটা এত বছর ধরে পড়ে আছে, বাস্তবায়ন হয়নি। কেন সেটা হয়েছে, আমার মনে হয় সেটা খতিয়ে দেখা দরকার। সেটা কি আমাদের অগ্রাধিকার আমরা দিতে পারছি না সেজন্য আদৌ হয়েছে? আমরা এই সেক্টর নিয়ে ভাবছি কিনা, এক্স্যাক্টলি, মানে এটা আদৌ আমাদের মানে চিন্তা ভাবনার ইয়ের মধ্যে আছে কিনা। যেমন আমরা শুধু পাঠক তৈরি করব, কিন্তু বাকিগুলো যে স্টেক হোল্ডার্স গুলো আছে, পুরো বইয়ের প্রকাশনাটা ফেব্রুয়ারি কেন্দ্রিক। সারা বছর কোনো বই কেউ প্রকাশ করছেন না,
ফেব্রুয়ারিতে অনেক কম সম্পাদিত অসম্পাদিত বই হুড়োহুড়ি করে একসাথে এতগুলো বই বেরোচ্ছে, যেখানে পাঠক আসে বিভ্রান্ত হয়ে যাচ্ছে এবং একজন পাঠকের পক্ষে খুঁজে বের করাই সম্ভব না যে আসলে কোন বইটা তার সে পড়তে পড়বে। হবে বা কোনটা পড়লে তার ভালো লাগবে, কোনটা তার প্রয়োজন। এই জিনিসটাই বা কে তাকে গাইড করবে। এই যে মানে স্রোতের মধ্যে মাছ শিকার করা কিন্তু খুব কঠিন। তো সেই ফেব্রুয়ারির বইমেলা দেখলে আমার কাছে এরকমই মনে হয়। আবার গণমাধ্যমের কথা, যে অ্যাডভার্টাইজমেন্টের কথা আপনি বললেন, সেখানেও দেখা যাচ্ছে যে অনেক অযোগ্য বইকে খুব ফ্লারিশ করে খুব বড় করে তুলে ধরা হচ্ছে, যেটাতেও আবার পাঠক বিভ্রান্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিভ্রান্ত হচ্ছে। তো সেখানেও আমরা বুঝতে পারছি না যে আসলে অ্যাড দেখে সেই বইটা কি পাঠক পড়বে বা নাকি কার মতামতকে মানে সে একটু গুরুত্ব দেবে। একটু যোগ করতে চাচ্ছি। হ্যাঁ, করো। আমার একদম পাঠক হিসাবে অভিজ্ঞতা, লেখক হিসাবে অভিজ্ঞতা এবং সম্পাদক হিসাবে অভিজ্ঞতা। হ্যাঁ, বলো। আমরা আসলে 60s-এ আটকে আছি। ধরেন কালকে যদি কথার কথা হাসান আজিজুল হকের একটা, হাসান আজিজুল হক যদি বেঁচে থাকতেন, হাসান আজিজুল হকের যদি একটা বই বের হতো, এর পরের সপ্তাহে বাংলাদেশের সমস্ত প্রমিনেন্ট সংবাদপত্র সাহিত্য পাতায় ওনার একটা বড় সাক্ষাৎকার ছাপতো, যে কিভাবে উনি এই বইটা লিখেছেন, কতদিন ধরে লিখেছেন, কিভাবে। ইটস এ বিগ প্রমোশন এবং হি ডিজার্ভড ইট। এখন ধরেন বাংলাদেশের যদি সবচেয়ে বড় লেখক আপনি কাকে বলবেন? কথার কথা আমরা ধরি শাহাদুজ্জামান, ধরলাম। এখন শাহাদুজ্জামানের কালকে একটা বই বেরোলো, আমি দৈনিকের পত্রিকা হিসেবে আমি কি এটা করছি? আমি তো এটা করছি না। কিভাবে হবে তাহলে? সোনিয়া, তোমার কাছে আবার ফিরে আসছি। সেটা হচ্ছে যে এই যে আলোচনা শুনলে সবাই সিনিয়র নানা জায়গা থেকে, তোমার কি মনে হচ্ছে যে আমাদের বইয়ের বিশ্বটা কেমন হয়ে উঠবে ভবিষ্যতে? আমরা আসলে বাংলা একাডেমির যেই বইমেলা হয়, তখন আমরা যেহেতু শিক্ষার্থী, আমরা খুব হয়ে যাই, ওই শেষমেশ গিয়ে ওই রবীন্দ্রনাথ পড়বো, নজরুল পড়বো, বঙ্কিম পড়বো, এগুলো মানে নতুন পাঠক যে সুন্দর লিখছে, এটা আমাদের কাছে, নতুন লেখক যে সুন্দর লিখছে, হ্যাঁ, এটা আমাদের কাছে আসে না। কারণ আমরা ওরকম ভাবে তো দেখছি না, কেউ বলছে না যে এই বইটি ভালো, তাহলে না আমরা বুঝবো না এই বইটা ভালো, আমরা এই বইটা কিনি, এটা থেকে কিছু একটা জানি। শিখতে পারবো। আর একটা শিক্ষার্থীদের হয়ে আমার যেটা বই কিনতে গেলে বই মেলায় তো শুধু বই কিনবো, কিন্তু এত টাকা দিয়ে তো বই কিনতে পারি না। বইয়ের দাম বেশি। যে কারণে লাইব্রেরির একটা বড় গুরুত্ব। হ্যাঁ, যে লাইব্রেরিগুলোতে আমাদের- ভালো বই থাকাটা খুব হ্যাঁ, জরুরি। যে বই কারণে যদি থাকে যে না এখানে এই বছরের বইমেলা থেকে এই বইগুলো কেনা হয়েছে, তাহলে কিন্তু আমার চাপ পড়ছে না যে আমার এতগুলো বই কিনতে হবে। তখন কিন্তু আমি ওই লাইব্রেরি থেকে অনেকগুলো বই পড়তে পারছি। আপনারা কিভাবে বই কেনেন? ধরেন জাতীয় গ্রন্থ কেন্দ্র তো আপনাদের একটা হেল্প করে, আপনারা নিজেরা কেন অর্থ জোগাড় করে নির্বাচিত বই, ভালো বই বইমেলা থেকে কিংবা 12 মাস কোনো জায়গা থেকে বই কেনেন কিনা? ধন্যবাদ। প্রথমত আমরা বাংলা একাডেমির বইমেলা থেকে বই কিনি, আর বই কেনার আগে আমাদের পাঠাগারে একটা নোটিশ বিজ্ঞপ্তি আকারে দিয়ে দেওয়া হয় পাঠকদেরকে, যে কার কি বই পছন্দ। এটা আমরা 1 মাস ব্যাপী এটা নোটিশ দিয়ে দিই এবং বিজ্ঞপ্তি আকারে আমাদের পাঠকদের কাছেও পাঠিয়ে দিই। সেই তাদের চাহিদা মোতাবেক আমরা বইগুলি কেনার চেষ্টা করি। আমরা যখন ইংরেজি বই পড়ি, দেখা যায় অনেক সময় অনেক কিছু বুঝি না, মানে এই যে মানে অনুবাদের বইটার প্রতি কিন্তু আমাদের অনেক বেশি আগ্রহ, কিন্তু সেই অনুযায়ী কিন্তু আমরা অনুবাদের বই পাই না। হ্যাঁ, বাংলা একাডেমি যদি এরকমই নির্ধারণ করে দিত, তারা মানে সারা বছর অনুবাদ করবে, বা শিক্ষকরা কিছু শিক্ষকদেরকে যে এরা অনুবাদই করবে, তাহলে কিন্তু আমরা অনেক বই পড়তে পারি। না দেখেন, হ্যাঁ, একটু বলি, আপনার সাথে আমি একটু দ্বিমত করি। এখন কিন্তু অনেক অনুবাদের বই বের এখন আমি এটা বলতে চেয়েছিলাম, প্রচুর এখন অনুবাদের বই কিন্তু অনেক হচ্ছে। অনুবাদের বই বেরোচ্ছে, কিন্তু ওই যে বললাম সেই বইগুলো কেউ জানে না। খবর নিতে হয় না। প্রচারটা খুবই কম। খুব ওঠানামা আছে, মানে আসলে- অনুবাদের মানের ক্ষেত্রে মানে হ্যাঁ, ওটাও দেখতে হবে। আসলে একটা বিষয় এই আলোচনাগুলো থেকে মানে বলতে ইচ্ছে করছে যে বই ভালো হচ্ছে, সেটা ফিকশন হোক, নন ফিকশন হোক, অনুবাদ হোক, মৌলিক হোক, সেই বইটি যদি সরকার অর্থাৎ জাতীয় গ্রন্থকেন্দ্র এবং এরকম যতগুলো প্রতিষ্ঠান আছে যারা লাইব্রেরিতে বই পৌঁছে দিতে পারে, তারা যদি ঠিক ওইভাবে প্রতি বছর বইগুলো ওইভাবে নির্বাচন করে
বইগুলো যদি পৌঁছে দিত, তাহলে আজকে সব লাইব্রেরিতেই কিন্তু যে বই পাঠ্য বা পাঠযোগ্য বা পাঠের প্রয়োজন সেই বইগুলো থাকতো হাতের কাছে। বলেছেন। এবং অনুবাদ প্রচুর পাঠক এখন পড়তে চাচ্ছে জি। এবং অনুবাদের কিন্তু একটা মার্কেট, আমি সরাসরি মার্কেট শব্দটাই বলছি, অনুবাদের একটা চমৎকার মার্কেট তৈরি হ্যাঁ, হয়েছে, একটু বাজার মানের তৈরি দিকটা হয়েছে আমাদের ভাবতে হবে। অনেক মানহীন অনুবাদ হয়ে আসছে, আবার এবং সেটা নিয়ে নকল হচ্ছে এরকম অভিযোগ নকল, শোনা জি, যাচ্ছে। যে অন্য দেশের একটা অনুবাদ আমাদের কারো মানে বা একটা ফিকটিশিয়াস একটা কাল্পনিক নাম দিয়ে যে কোনো প্রকাশনা প্রতিষ্ঠান বের করে আনছে। এই বিষয়গুলোতে এগুলো খুব আসলে অপরাধ, আমাদের নিকৃষ্ট হ্যাঁ, অপরাধ। এগুলোতে আমাদের একটু সোচ্চার হতে হবে এবং জাতীয় গ্রন্থকেন্দ্র থেকে যেটা আমরা ভবিষ্যতে করব, যে অনুবাদ বই নেয়ার সময় লাইব্রেরিদের জন্য নেয়ার সময় আমরা কপিরাইটের চুক্তির কাগজ দেখতে অবশ্যই, চাইবো, অবশ্যই। তাহলে হয়তো বা একটা চাপ আমরা তৈরি হবে। তৈরি করতে পারবো প্রকাশকদের উপরে, যে অনুবাদ করতে হলে ঠিক কি উপায়ে অনুবাদটা করতে হবে, মানে এটুকু আমরা পরিকল্পনা করছি। ঠিক। জহিরুদ্দিন, আপনার কাছে আরেকটু জানতে চাই যে লাইব্রেরি এখন যে পর্যায়ে আছে, আরো কি করলে লাইব্রেরি আরো মানুষের কাছে, পাঠকদের কাছে পৌঁছতে পারে, কি ভাবছেন? এরকম কোনো ভাবনা আপনাদের আছে কিনা? 800 থেকে 1000 লাইব্রেরির মতো লাইব্রেরি আছে। সেই লাইব্রেরিগুলিকে সরাসরি জাতীয় গ্রন্থকেন্দ্রের মাধ্যমেই দেখাশোনা করার কথা, কিন্তু বাস্তবে যা সরকার যতটুকু অনুদান দেয় জাতীয় গ্রন্থকেন্দ্রের মাধ্যমে, এগুলি কোনো লাইব্রেরির জন্য পর্যাপ্ত না। খুবই ধরুন, যেমন যখন বললো ক গ্রেডে 40,000 টাকা পেয়েছে, 40,000 সামথিং, সেখানে যদি আপনি একটা বৈদ্যুতিক বিলই ধরেন 36,000 টাকার বেশি এসেছে একটা লাইব্রেরিকে। লাইব্রেরিটাকে খোলা রাখতে হয়, সেখানে একজন লাইব্রেরিয়ান পেজের দরকার আছে। সরকারকে আরও এগিয়ে আসতে হবে এই কাজে কাজ করার জন্য। সাংস্কৃতিক মন্ত্রণালয়ের মধ্যে আমার মনে হয় সবচেয়ে অবহেলিত যে ক্ষেত্রটা আছে সেটা জাতীয় গ্রন্থকেন্দ্র। যে আপনার মনে করবেন কিনা আমি জানি না, তারা যে অর্থটা তারা নিজেরা দিতে পারে না, ওই মন্ত্রণালয় থেকে যা আসে মনোনীত হয়ে আসে, ওনারা শুধু জানে যে একটা প্রতিষ্ঠানকে যে বাড়াবে, এই প্রতিষ্ঠানটা ভালো, একে অনুদান বাড়িয়ে দিতে পারবে, আপনাদের মনে হয় সেটুকু করতে পারছে না। এবং প্রতিটা লাইব্রেরির আর্থিক দুরবস্থা খুবই করুণ। আমি সেদিন এই সিলেটের পঞ্চখণ্ড একটা লাইব্রেরিতে গিয়েছিলাম, বিরানি বাজার লাইব্রেরিটা এত সুন্দর, এত ভালো জায়গায়, নিজেদের জায়গায় অবস্থিত লাইব্রেরিটা, 3 তলা, মানে সরকারি সহায়তা বা বইয়ের অভাবে নাই, তাদের পাঠকের ঘাটতি। পাশাপাশি শ্রীমঙ্গল একটা পাঠাগারে গেলাম, এটা সরকারি পাঠাগার, গত 2 বছর কোনো নতুন বই কেনা হয়নি, কিন্তু সেটার সভাপতি ডিসি মহোদয়। ভাবতেও অবাক লাগে, তো বেসরকারি পাঠাগারগুলি কিভাবে চলবে? সরকারি সহায়তা আরও বেশি করে বাড়াতে হবে এবং বইগুলি যাতে আমাদের পছন্দের বই চাপিয়ে না দেওয়া হয়, পাঠক পছন্দের বইগুলি যাতে লাইব্রেরিতে দিতে পারে। একটা জাতীয় খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনি, যে এই আমাদের পছন্দের বই না, পাঠকের পছন্দের বই দিতে হবে। সেটাই বলতে চাচ্ছিলাম, যে এখানে বসে যদি আমরা ঠিক করি যে পাঠককে কি পড়তে হবে, সেটা হবে না। যেমন আমরা এবার চেষ্টা করেছি যে পাঠকদের দিক থেকে জানতে যে তারা কি পড়তে চান, এবং সেইভাবে বই নির্বাচনের সময় আমরা ওই বিষয়টি দেখেছি। বিষয়ভিত্তিক লেখক বা মানে বইয়ের ক্যাটাগরি, একটু বলি এই প্রসঙ্গে, সরকারি অনুদানটা ডবল করা যায় কিনা, যেভাবে দিচ্ছে এটা তো চলছে না, জানেন। আর বইয়ের ব্যাপারটা, পছন্দের ব্যাপারটা যদি এটা আপনি আফসানা আপাকে শোনাচ্ছেন, দাবি করছেন আফসানা, আপনাদের পক্ষ না, থেকে আমি আসলে মন্ত্রণালয় বলবেন। আমি ওনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, দ্বিগুণ করলে হবে না, আসলে 5 গুণ করতে হবে। আরেকটা যে অনেক কারণ আমরা অনেক ক্ষেত্রেই অনেক টাকা খরচ করছি। আমার কাছে অনেক সময় মনে হয় যে আমরা সবাই দেশের ভালো চাই, আমরা আমাদের ওই জায়গাটা একটা ঐক্য আছে যে আমরা সবাই চাই আমরা এগিয়ে যাই, কিন্তু আমরা জানি না যে কোন জায়গাটায় আমাদের টাকাটা খরচ করতে হবে বা কোন জায়গাটায় আমাদের আসলে কাজটা করতে হবে। তো সেই জায়গাটা এরকম একটা জায়গা হতে পারে যে একটা প্রতিষ্ঠান, আমরা জাতীয় গ্রন্থকেন্দ্র, যে কিনা এতগুলো লাইব্রেরির সাথে কানেক্টেড, এতগুলো পাঠকের সাথে কানেক্টেড, এবং আমরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছি। হয়তো শিক্ষা মন্ত্রণালয় অনেক কাজ করছেন, কিন্তু এই যে আমরা বাচ্চাদের ফিকশন পড়াতে চাচ্ছি, যেন তারা কল্পনা করতে পারে, যেন আবার তারা কল্পনার জগতে এসে, সবকিছুই তো কল্পনা, আপনার ওড়ার কল্পনা ছাড়া তো হেলিকপ্টার, বিমান তৈরি হতো না। আমরা হয়তো যে কাজটি করছি এটার রিটার্ন, আপনি যদি ফলাফল দেখতে চান, ফলটা অনেক দিন পরে দেখা যাবে।
হ্যাঁ 25 বছর পরে যে ছেলেটি আজকে বই পড়ছে জি। তার রেজাল্টটা তো হবে 20 বছর পরে, 10 বছর পরে, 15 বছর পরে। আমরা হয়তো অনেক বেশি একটা জায়গায় আমার মনে হয় যে যেতে হবে হ্যাঁ, যে হ্যাঁ। মানে এটা আমরা হয়তো আসলে- অনেক বেশি এটা আগ্রহী। ক্রিকেট খেলা নয়, এটা জি। ফুটবল খেলা নয় যে তাৎক্ষণিক কয়েক ঘন্টার মধ্যে রেজাল্ট জি, হবে। আমরা এই হয়তো রেজাল্টটা ওই হবে রকম অস্থির একটা জীবনে আমরা এমন কিছু করতে চাই যার ফলাফল খুব দ্রুত দেখতে পাবো। নিশ্চয়ই, সেটাই আমরা অনুধাবন করতে পারছি না বলেই আমরা আমাদের আরেকটু বলি, হ্যাঁ বলুন, আপনি বলুন। বেসরকারি লাইব্রেরিগুলি অনেক ক্ষেত্রে লাইব্রেরিয়ানের অভাবে খুলতে পারে না। সেখানে যদি জাতীয় গ্রন্থকেন্দ্র বলে যদি একজন লাইব্রেরি নিয়োগ দিতে না পারে বা নিয়োগ দেওয়ার ব্যবস্থা করে বা একজন লাইব্রেরিয়ানের বেতনের ব্যবস্থা করে দেয় এই অনুদান বাজেটের বাইরে, তাহলে মনে হয় অনেক লাইব্রেরি সচল হয়ে আসবে, বন্ধ থাকবে না। এটা একটা বিষয় যে নিয়ম করে সকাল বা বিকেল বেলা 5টা থেকে রাত 10টা পর্যন্ত লাইব্রেরিটা খোলা থাকবে। একটা লোক তো তার সময় দিচ্ছে, তার তো একটা মিনিমাম সম্মানই দরকার, নাইলে সে মানে ব্যক্তিগত উদ্যোগ হয়তো 2 দিন 3 দিন 6 মাস হইতে পারে, বছর পর বছর তো হইতে পারে না। এখন এটা হচ্ছে যে জাতীয় গ্রন্থকেন্দ্র করতে পারে না, এটা যদি সংস্কৃতি মন্ত্রণালয় অনুভব না করে যে আমার এই জ্ঞানের লাইব্রেরিটা খুলে রাখতে হবে এবং এই রেজাল্টটা পাওয়ার জন্য আমাকে 20 বছর অপেক্ষা করতে হবে। 5ই আগস্টের আপরাইজিং এর পরে আমরা সবাই বলছি সমাজটাকে বদলাতে হবে। খুব ভালো, সমাজটাকে বদলাতে হবে। তো সমাজটা তো একটা গাড়ি না যে আপনি মডেল বদলায় ফেলবেন, বা আপনি যদি সমাজটাকে গাড়ি মনে করেন, মডেলটা যদি পাল্টাতে চান, সেটা শুরু করতে হবে কোত্থেকে? আপনাকে শুরু করতে হবে স্কুল থেকে, শুরু করতে হবে বই থেকে, শুরু করতে হবে সিস্টেম থেকে, শিক্ষানীতি থেকে আপনাকে আসতে হবে এখানে। এখন আপনাকে তো টাকা খরচ করতেই হবে। জিনিসটা তো, এটা তো নাট্য অনুষ্ঠান না যে গত বছরের জুলাই হয়েছে, এবছরে আমি জুলাইয়ে নাট্য অনুষ্ঠান করে ফেললাম। এটা খুব দেখার মতো একটা বিষয়। ব্যাপারটা এরকম না, মানে জিনিসটা এরকম না, আপনাকে একটু সময় দিতে হবে, সবুর করতে হবে। সেইটাই তো বলছি, আমরা তো সেইটাই এখন বলছি। যদি আমরা সমাজটাকে বদলাতে চাই, যে আমরা জুলাইয়ের পর থেকে সব কমিশন সবাই বলছি আমরা সমাজটাকে, যেহেতু সমাজটা 16 বছরে পচে গলে গিয়েছিল বা 53 বছর আমরা বদলাইতে পারি নাই, এটা সত্য। মুক্তিযুদ্ধের ফসলও আমরা তো ঘরে তুলতে পারি নাই। তো এখন একটা বদলানোর সুযোগ আসছে, তো আমরা একটু চেষ্টা করে দেখি। আমরা মানে সরকার, আমরা মানে সরকারের কর্তৃপক্ষ এবং লেখক পাঠক সব, মানে প্রত্যেকেরই সবাই আসলে মিলে। বদলানো দরকার। প্রত্যেকেরই আমাদের নিজেদের সিস্টেমগুলোও একটু রিভিউ করা দরকার। কারণ দেশটা তো আমাদের সকলের, এই দেশটা তোকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা প্রায় অনুষ্ঠানের শেষ করবার কাছাকাছি সময় এসে পৌঁছে গেছি। তো আমাদের অনুষ্ঠানের যে বিষয়টি বইবান্ধব সমাজ গঠনে আমাদের করণীয়, এবং এটা অনুষ্ঠানটা আয়োজন করেছে হচ্ছে জাতীয় গ্রন্থকেন্দ্র। তো শেষ করব তার আগে এই বিষয়ে আসলে ব্যক্তিগতভাবে কে কি করতে পারি আমরা, তোমাকে দিয়ে শুরু করো, তুমি বলো যে বইবান্ধব সমাজ গঠনে আসলে কি পয়েন্ট কি আছে তোমার কাছে, তুমি কি ভাবছো? বই যে আলো, এইটা বোঝানো, এটা ছাত্রদেরকে বোঝাতে হবে, গার্ডিয়ানকে বোঝাতে হবে, আমাদের সমাজের সবাইকে যদি বোঝানো যায় যে বই আসলে আলো, বই ধারাই আমরা আসলে এই আলোকিত করতে পারবো, সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারবো। একই সঙ্গে নিজেকেও নিজে অবশ্যই, আমি যদি না বদলাতে পারি তাহলে আমার আশপাশ কিভাবে বদলাবে? হ্যাঁ, এটা এই মেসেজটা বোধহয় খুব ভালোভাবে যদি আমাদের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, তাহলেই আমরা পারবো বইবান্ধব সমাজ গড়তে। বাহ, খুব সুন্দর। জহির ভাই বলেন। আমাদের পাঠাগারে আমরা এটা সাপ্তাহিক করার চেষ্টা করছি। আমরা একটা হাতে নিয়েছি আনন্দের মাধ্যমে শিক্ষা। এই স্কুলের বা কলেজের বিশ্ববিদ্যালয়ের পাঠকরা আসছে, তারা টেক্সট বুক বইয়ের বাইরে বইটা পড়ে কি শিখলো, কোনো গল্পের বই, কল্পিত চরিত্র বা বইয়ের সাথে যে সে একত্রিত হয়ে গেল, সেটাকে সে প্রেজেন্টেশন করবে। সে একটা চরিত্র বলবে বা গল্পটা, বইটা পড়ে কি লাগলো, এটা লাগবে, না পারলে কবিতা একটা বলতে হবে, নাহলে একটা। এটা আমরা চালিয়ে যাচ্ছি পাক্ষিক ধরে। আর আমরা এখন যেটা পাঠক আসলেও কমে যাচ্ছিল, এটাকে আমরা ধরেছি। এখন আমরা চেষ্টা করছি যে আমাদের আশেপাশে যে ফ্ল্যাটগুলি আছে, সেই ফ্ল্যাটগুলিতে আমাদের যে লোক দিয়ে পাঠাবো যে কোন বইটা পড়ছেন। আমাদের একটা ক্যাটালগ আছে, প্রায় 20,000-এর মতো বই আছে আমাদের পাঠাগারে। সেই ক্যাটালগটা দিয়ে পাঠাবো যে আপনাকে কষ্ট করে আসতে হবে না, আমরাই বইটা পাঠিয়ে দিব, আসেন পড়েন, বই পড়েন। বাহ, চমৎকার। এরকম আমরা একটা উদ্যোগ নিতে চাচ্ছি। আচ্ছা, আলতাফ শাহনাজ, সর্বশেষ যে বিষয়টি যে বইবান্ধব সমাজ গঠনে একদম কয়েক সেকেন্ডের মধ্যে আমি একটু আসলে বল। সব কথা বলেই ফেলছি, তারপরও বলো। যে এখন আনুষ্ঠানিকভাবে নিজের কথা বলি। আমার কাছে খুব একটা জিনিস মনে হয়, এক বাক্যে শেষ করি, পরিবার, পরিবার এবং পরিবার, পরিবার। আমি তোমার সঙ্গে পরিবার একমত। থেকে শুরু হতে হবে।
মা থেকে, বাবা থেকে, ভাই থেকে, বোন থেকে, মানে যারা তাহলেই বয়োজ্যেষ্ঠ সবকিছু হবে। তাদের আমি যদি থেকে। আমার মেয়ের হাতে বই তুলে দিই, আজ আমার মেয়ে তো মোবাইল ইউটিউব চালাতে পারে, আমি যদি ইউটিউবে ওর ওই বইগুলো বের করে দিই, গল্পের কার্টুনের বইগুলো বের করে দিই, ও কিন্তু শিখবে এবং ও কিন্তু পড়বে। নিশ্চয়ই নিশ্চয়ই আপা, অনেক কিছু আসলে এখনো মনে হচ্ছে যে বলা বাকি আছে এটা তো থেকেই যাবে। হ্যাঁ, কিন্তু আমার মনে হচ্ছে যে আমাদের একটা প্রবণতা তৈরি হয়েছে যে আগের যা ছিল সব খারাপ, সব ফেলে দিতে হবে। এটা আমার মনে হয় একটু ক্ষতিকর। তো আমি আশাবাদের জায়গা থেকে বলতে চাই যে আমরা দেখছি যে আসলে যারা জ্ঞান খুঁজে নিতে চায় তারা কিন্তু ফিরে যাচ্ছে, যে যারা এই জ্ঞানগুলো একটা ফাউন্ডেশনের উপর দাঁড়িয়ে আছি আমরা, তো সেই ফাউন্ডেশনগুলোকে আমাদের আবার ফিরে যেতে হবে, আমাদের ইতিহাসের কাছে ফিরে যেতে হবে। তো সেই কাজগুলোতে আমি ছোট্ট একটা সামান্য একটা গল্প খালি একটু বলবো, যে আপা ফিকশনের কথা বললেন, আমরা দুটো বই আমাদের গত বছরের মেলার অভিজ্ঞতা, দুটো বই মেলার শেষে এসছে এবং দুটোই নন ফিকশন। একটা হচ্ছে বিচার বিভাগ পৃথককরণ নিয়ে, আরেকটা হচ্ছে অনুবাদের একটা বই, সেটাও নন ফিকশন। সেটা হচ্ছে 1798 সালের একজন পর্যটক না, একজন ফ্রান্সিস বুখানানের ভ্রমণের একটা বর্ণনা। তো সেটার এই দুটো বই আমরা দেখলাম যে মেলার পরে এসে বইগুলো কিভাবে খুব অল্প সময়ের মধ্যে পাঠকরা গ্রহণ করলেন। তো এটা কিন্তু আমাকে আশাবাদ দেয় যে এইরকম সিরিয়াস বিষয়ের উপরেও যে পাঠকদের মধ্যে একটা তৃষ্ণা আছে, তো এইটা আমার মনে হয় যে কোনোভাবেই হোক আমাদেরকে ধারণ করতে হবে, এগিয়ে নিতে হবে এবং নীতিগুলোর সমন্বয় করতে হবে। যেমন শিক্ষানীতির কথা উনি বললেন, সংস্কৃতির যে মানে সামগ্রিক নীতি আছে, গ্রন্থনীতি, এইগুলোর মধ্যে সমন্বয় করে এটার যদি আমরা এই লক্ষ্যটা যদি আমাদের ঠিক থাকে যে পরিবর্তন করতে হবে, পরিবর্তনের ইচ্ছাটা খুব সৎভাবে আমাদেরকে দেখে সেদিকে আমাদের কাজ করতে হবে। প্রথম দিকে হয়তো বই বিক্রি হয় না, কিন্তু আমি একটা জিনিস শেষের দিকে আমি অপেক্ষা করি, যেহেতু বইয়ের লাইব্রেরির দোকানে আমি বসে থাকি আমাদের বাংলা একাডেমির, কিছু মানুষ যারা মফস্বলে থাকে তারা কিন্তু বইয়ের ওই পত্রপত্রিকায় বা টেলিভিশনে যে কোনো জায়গায় আলোচনা হয়, সেখান থেকে বইয়ের ক্যাটালগ নিজের মতো করে তৈরি করে এবং এসে কিন্তু খুঁজে সেই বইটি নিয়ে যায়। শেষের দিকে, মেলার শেষের দিকে এই কাজটা হয়, মফস্বল থেকে এই লোকগুলি আসে, তখন আমার বুকটা খুব ভরে যায় যে এই মানুষগুলো বই কিনতে এসেছে। আপা, আপনার কাছে সর্বশেষ জিজ্ঞাসা, আপনি এটা বোঝেন যে কিভাবে আপনার উপর সমস্ত দায়িত্ব, হ্যাঁ, দায়িত্ব তো অবশ্যই বই বান্ধব সমাজ কিভাবে আমরা সবাই গড়ব। দেবে এবং দায়িত্বটা নিতে হবে। এই জিনিসটা বোধ করি এখানে আসার পর যে এমনকি সরকারেরও যেখানে যা হচ্ছে সবকিছুর একটা দায় যেন মাথায় এসে পড়ে এবং মনে হয় যে আমি এটার ভেতরের মানুষ। সুতরাং আগে যেমন বাইরে থেকে অনেক সমালোচনা করতে পারতাম, এখন সমালোচনাটা নিজের করতে হয় করলে, এবং নিজেদেরকে ঠিক হতে হবে। তো আমি মনে করি যে সরকারকে খুব একদম সঠিকভাবে উপলব্ধি করতে হবে যে কেন বই পাঠ দরকার এবং সেই জায়গাটায় আসলে কি কি কাজ করা দরকার। সেটার জন্য জাতীয় গ্রন্থকেন্দ্র আছে, গণগ্রন্থাগার আছে, আর্কাইভ আছে, অনেকগুলো অর্গানাইজেশন আছে যেগুলোর মাধ্যমে আসলে অনেক বিরাট বিপ্লব করে ফেলা সম্ভব বই দিয়ে বাংলাদেশে। কিন্তু এটাকে গুরুত্বপূর্ণ মনে করতে হবে এবং সেই জায়গাটিতে ওই নীতিগুলো নিয়ে, যেটা মাহরুখ বললেন, যে নীতিগুলোর সমন্বয় করা এবং সেগুলোকে বাস্তবায়ন করার জন্য যে স্টেপস নিতে হবে, সেই জায়গাটায় আসলে আমাদের কাজ করতে হবে। আমরা তো অনেক চেষ্টা করছি পাঠক বাড়ানোর, এবং সেই জায়গাটা আমরা সৎভাবে আমাদের যতটুকু সামর্থ্য আছে, যে জায়গায় আসলে আমাদের পৌঁছানো সম্ভব না সেরকম জায়গাতেও আমরা পৌঁছে যাচ্ছি, কিন্তু লাইব্রেরির মাধ্যমে। সরকার কখনো প্রত্যন্ত অঞ্চলের একটা গ্রামের একটা পাঠকের কাছে সরাসরি যেতে পারতো না, কিন্তু লাইব্রেরি, বেসরকারি লাইব্রেরি আছে বলেই কিন্তু আমরা সেখানে যেতে পারছি। এখন আবার শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন পরিবার থেকে বিভিন্ন ছেলে মেয়ে আসছে, তাদেরকে একটা জায়গায় কিছু বই পড়ানোর একটা পরিকল্পনা নিয়ে যাচ্ছি। কিন্তু আমাদের পেছনে যদি বড় পরিকল্পনা না থাকে, আমাদেরকে যদি ব্যবহার না করা হয়, যে সামর্থ্য বা ক্ষমতা আমাদের আছে সেটা যদি আমরা পুরোপুরি এখানে প্রদর্শন না করতে পারি, তাহলে আসলে কিন্তু সবকিছুই ব্যর্থ হয়ে যাবে। আমরা ব্যর্থ হতে চাই না। এই বাংলাদেশ আমরা অর্জন করেছি সামনে এগিয়ে যাওয়ার জন্য, এবং এগিয়ে যাওয়ার জন্য বই খুব গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য আমাদের সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য, সামনের দিকে এগিয়ে জাগরণের জন্য। আমরা এই তো 1 বছরও হয়নি, 10 মাস হয়েছে আমরা একটি বিপ্লব সাধন করেছি, একটি নতুন পৃথিবী, নতুন বাংলাদেশ, এবং সেটা হচ্ছে যে
জ্ঞানের, সেটা হচ্ছে আলোর, অন্ধকারের বিরুদ্ধে আলোর মিছিল তৈরি করতে চাই আমরা, সেজন্য আমাদের বই খুব প্রয়োজন এবং সে বিষয়ে আলোচনা হলো আজকে, এবং আলোচনায় যারা অংশ নিলেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং একই সঙ্গে আসুন পাঠক আপনারা যারা আছেন, আমন্ত্রণ জানাই, আবেদন জানাই, বই কিনুন, বই পড়ুন, এবং আপনার সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে আপনার সন্তানের হাতে, আপনার নিকটাত্মীয় ছোট ভাই বোনদের হাতে একটা ভালো বই তুলে দিন, একটা ভালো বই তুলে দিন, একটা ভালো বই তুলে দিন।